মোটামুটি অনেক দিন ধরে শোনা যাচ্ছিল যে বাংলাদেশের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে নেক্সট যে স্টেপটা হবে সেটা হলো বাংলাদেশের ডিজিটাল ব্যাংক খোলার পারমিশন দেওয়া হবে। এটলিস্ট 1.5-2 বছর ধরে আমরা এরকম কথাবার্তা শুনতেছি, বাট কংক্রিট কোনো কিছু আসতেছিল না। বাংলাদেশ ব্যাংক বলেন, বাংলাদেশ ব্যাংকই তো এক্ষেত্রে অথরিটি, ব্যাংকের যেহেতু হর্তাকর্তা বাংলাদেশ ব্যাংক, মোটামুটি ভাবে অনেকেই আনঅফিসিয়ালি বলতেছিল, স্পেশালি ইন্ডিয়ায় ডিজিটাল ব্যাংকিং এর বুমটা শুরু হওয়ার পরের থেকে, যেটা পাকিস্তানের অলরেডি ডিজিটাল ব্যাংক আছে, সো অনেকেই ভাবতেছিল যে নেক্সট মনে হয় বাংলাদেশ যেই দেশে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা আসবে। এতদিন পর্যন্ত আমরা কিছুই দেখি নেই, জাস্ট শোনা কথা শুনছি, বাট ফাইনালি বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছে, যে সার্কুলারটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে ওরা অ্যানাউন্স করেছে যে বাংলাদেশ ডিজিটাল ব্যাংকিং এর জন্য প্রস্তুত। আপনারা স্ক্রিনে এখন যে লেটারটা দেখছেন, এই লেটারটা ছাড়াও বাংলাদেশ ব্যাংক একটা 35-36 পেজের গাইডলাইন পাবলিশ করেছে, যেখানে ওরা বিস্তারিত বলে দিয়েছে যে একটা ডিজিটাল ব্যাংক ওরা কিভাবে দেখে, বাংলাদেশ ব্যাংক কিভাবে চায় একটা ডিজিটাল ব্যাংক হোক, কি কি গাইডলাইন আপনার ফলো করতে হবে, ডিজিটাল ব্যাংক থেকে কি কি এক্সপেক্টেড, কি কি থাকলে ওইটাকে ডিজিটাল ব্যাংক বলা যাবে, কি কি থাকা যাবে না, সবকিছু মোটামুটি খুব সুন্দর করে ওরা এক্সপ্লেন করেছে এবং অ্যাপ্লিকেশন করার পুরো প্রসেসটাই বলে দিয়েছে। আপনাদের ওই পুরো 35-36 পেজের জিনিস, ইনফ্যাক্ট আপনাদের এই সার্কুলারের নোটটাও পড়তে হবে না, আমি পুরোটা পড়ছি এবং পুরোটার থেকে কি ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আমি আপনাদের আজকে জানাই দিচ্ছি। প্রথম পয়েন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হলো মনিটারি রিকোয়ারমেন্ট। একটা ডিজিটাল ব্যাংক খোলার জন্য আপনার 125 কোটি টাকা আছে এটা দেখাইতে হবে। ভালো ব্যাপার যেটা, সেটা হলো আপনার নিজের 125 কোটি টাকা থাকতে হবে না, সব শেয়ার হোল্ডার মিলে 125 কোটি টাকা থাকতে হবে, প্রত্যেক শেয়ার হোল্ডারের মিনিমাম 50 লাখ টাকা থাকতে হবে। সো থিওরিটিক্যালি যদি আমি চিন্তা করি, আপনার কাছে যদি 50 লাখ টাকা থাকে এবং আপনি যদি আরো এনাফ মানুষ জোগাড় করতে পারেন যাদের প্রত্যেকের কাছে 50 লাখ টাকা আছে এবং সবাই মিলে 125 কোটি টাকা আছে, সেই ক্ষেত্রে আপনারা একটা ডিজিটাল ব্যাংকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে একটা ব্যাপার উল্লেখযোগ্য যেটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, সেটা হলো আপনি যদি বাংলাদেশে একটা রেগুলার ব্যাংক খুলতে চান, বা একটা রেগুলার নর্মাল ব্যাংক যেগুলোকে আমরা ট্র্যাডিশনাল ব্যাংক বলি, ওরকম একটা ব্যাংক যদি আপনি খুলতে চান বাংলাদেশে, সেই ক্ষেত্রে আপনার 500 কোটি টাকা দেখাইতে হবে। সেম রুল, জাস্ট 125 কোটির জায়গায় 500 কোটি টাকা দেখাইতে হবে। সো ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে এটা কমানো হইলো কেন? এটা প্রায় 375 কোটি টাকা কমানো হয়েছে। প্রায় কি এক্স্যাক্টলি 375 কোটি টাকা কমানো হয়েছে, তাই না? 125 ভার্সেস 500। সো কমানো হলো কেন? এটার রিজন আমার মতে দুইটা। এক নম্বর রিজনটা অবভিয়াস রিজন, যেই কারণে মরিচের দাম কমানো হয়, একই কারণে ডিজিটাল ব্যাংকিং এর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই যে 125 কোটি টাকা দেখানোর ব্যাপারটা, এটা কমানো হয়েছে অ্যাডপশনের জন্য। সো কোনো কিছুর দাম তখনই কমানো হয় যখন আমরা চাই আরো বেশি মানুষ ওই জিনিস অ্যাডপ্ট করুক, আরো বেশি মানুষ ওই জিনিস গ্রহণ করুক। সো ডিজিটাল ব্যাংকিং যেহেতু একটা নতুন জিনিস, আমরা যেহেতু জানি না বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং আদৌ কাজ করবে নাকি, আদৌ ডিজিটাল ব্যাংকিং এ মানুষজন আগ্রহী হবে নাকি, বা কোম্পানিরা আগ্রহী হবে নাকি, সো বাংলাদেশ ব্যাংক এটা একটা ইনসেন্টিভ টাইপ দিয়েছে যে তোমার 500 কোটি টাকা রিস্ক নেওয়ার দরকার নেই, তুমি 125 কোটি টাকার রিস্ক নাও। আমরা চাই অনেক মানুষ ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে এই দুনিয়ায় আসুক, ডিজিটাল ব্যাংকিং এর লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করুক। তো এই কারণে আমরা এই ইনসেন্টিভটা দিচ্ছি যে তোমার 500 কোটি টাকা দেখাইতে হবে না, 125 কোটি টাকা দেখাইলেই হবে। খুব সিম্পল একটা ব্যাপার, টাকা কমানো হয়েছে যেন মানুষ আরো বেশি ইন্টারেস্টেড হয়। 500 কোটি টাকা হলে একটু কম মানুষ ইন্টারেস্টেড হইতো, 125 কোটি টাকা হওয়ার কারণে একটু বেশি মানুষ ইন্টারেস্টেড হবে। 2 নম্বর পয়েন্টটা আমার মতে আরো সিরিয়াস পয়েন্ট, এবং এটাই আসলে মেইন কারণ যে কারণে 125 কোটি টাকা করা হয়েছে 500 কোটি টাকার জায়গায়। দেখেন, ডিজিটাল ব্যাংক অনেকটা একটা আনচার্টেড টেরিটরির মতো ব্যাপার। আমরা জানি না যে ডিজিটাল ব্যাংক বাংলাদেশে আদৌ কাজ করবে নাকি, আদৌ মানুষ অ্যাডপ্ট করবে নাকি, আদৌ অ্যাপ বেসড ডিজিটাল ব্যাংকিং সিস্টেম মানুষ গ্রহণ করতে পারবে নাকি, বা যে কোম্পানিগুলো বানাবে তারা ঠিকঠাক মতো বানাইতে পারবে নাকি। সো অনেক ধরনের এমন রিস্ক আছে, যে রিস্কগুলোর কথা আমরা আসলে এখনো জানি না। করলে বোঝা যাবে, শুরু করলে বোঝা যাবে যে এই ঝামেলা আসলে আছে। ওই ঝামেলাগুলো ট্যাকেল করার জন্য টাকা দরকার হবে। ধরেন আপনি যদি বাংলাদেশে এখন একটা রেগুলার ব্যাংক দিতে চান, বাংলাদেশে এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন 61টা ব্যাংক আছে, এবং এই 61টা ব্যাংকের প্রত্যেকেরই একের অধিক ব্রাঞ্চ আছে, 61টা ব্যাংকের প্রত্যেকেরই এটিএম আছে, 61টা ব্যাংকের প্রত্যেকেরই চেকবুক আছে, এদের সবারই ফিক্সড ডিপোজিট আছে, এই আছে সেই আছে। সো কালকে যদি আমি ঠিক করি যে আমি একটা রেগুলার ব্যাংক দিব, আমি কোনো জায়গায় যদি আটকায় যাই, ব্রাঞ্চ খুলতে যাই যদি আটকায় যাই, বা আদৌ আমার ব্যাংকের কয়টা ব্রাঞ্চ হওয়া উচিত, প্রত্যেক জেলায় কয়টা ব্রাঞ্চ দেওয়া উচিত, ঢাকাতে কয়টা দেওয়া উচিত ভার্সেস মাগুরায় কয়টা দেওয়া উচিত, এই প্রশ্নগুলো যখন আমার মাথায় আসবে, একটা এটিএম মেশিন আসলে কেমনে কিনে, বা এটিএম মেশিন বসায় কোথায় বসানো উচিত, এই যত ধরনের ব্যাংক ট্র্যাডিশনাল ব্যাংকিং এর প্রশ্ন আমার মাথায় যদি আসে, আমি অন্য ব্যাংকের পরিচালকদের জিজ্ঞেস করতে পারবো। মুক্তিযুদ্ধের পর থেকে গত 50 বছর ধরে বাংলাদেশে ব্যাংকিং সিস্টেম আছে। সো অনেক এক্সপেরিয়েন্সড ব্যাংকার আছে, অনেক এক্সপেরিয়েন্সড পরিচালক আছে, ব্যাংকের মালিক আছে, যাদের এসব জিজ্ঞেস করা যাবে যে গত 50 বছরে ভাই আপনি আসলে এটিএম কেমনে বসাইতেন। তো এরকম অনেক প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব। বাট আপনি যখন ডিজিটাল ব্যাংকিং সিস্টেমের দিকে যাবেন, আমার যদি কোনো একটা সমস্যা হয়, ওই সমস্যার উত্তর আমার নিজের ফিগার আউট করতে হবে, এবং সমস্যাগুলো বেশিরভাগ সময় হবে টেকনিক্যাল সমস্যা। সো আমার অ্যাপের ভিতরে এটার এপিআই ওটার সাথে কানেক্ট করতে পারতেছি না, এইটার এই সিস্টেমের সাথে ওই সিস্টেম ইন্টিগ্রেশন হচ্ছে না, এটার থেকে ওইটায় কাজ হচ্ছে না, ওটার থেকে এটা, এমন সমস্যা হবে যেই সমস্যা আমি সম্ভবত প্রথম যে ফেস
ফেস করছে, এর আগে কেউ করে নাই। সো এই সমস্যাগুলো সলভ করার জন্য তো আমাদের R&D লাগবে, তাই না? রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট লাগবে, ওই R&D তে টাকা লাগবে। বাংলাদেশ ব্যাংক বা পরোক্ষভাবে সরকার এই যে 375 কোটি টাকা কম নিচ্ছে, আমার ধারণা উইথ দ্যাট এক্সপেকটেশন যে এই 375 কোটি টাকা আপনি R&D তে খরচ করবেন। এবং এই কারণেই যদিও 125 কোটি টাকা ভার্সেস 500 কোটি টাকা, তারপরেও আমরা আনঅফিসিয়াল সূত্রে যে দেখেছি যে যারা যারা অ্যাপ্লাই করতেছে ডিজিটাল ব্যাংকের জন্য, এগুলো কোনোটাই স্টার্ট আপ না, একদম ছোট লেভেলের কোম্পানি না, এগুলো সবই প্রমিনেন্ট কোম্পানি, ট্রাস্টেড কোম্পানি, বড় বড় কোম্পানি, যেসব কোম্পানি ফাইন্যান্স ইন্ডাস্ট্রির লিডার বলতে আপনি যেসব কোম্পানি ভাবেন, ফর এক্সাম্পল বিকাশ ধরেন বা অন্য যেসব কোম্পানি আপনি ভাবেন, এই কোম্পানিগুলাই ডিজিটাল ব্যাংকিং এর জন্য অ্যাপ্লাই করতেছে। যে কোম্পানিগুলো ইনোভেটিভ, যে কোম্পানিগুলো রিস্ক নেয়, যে কোম্পানিগুলো ফ্রন্ট টায়ারকে আগানোর চেষ্টা করে, নতুন নতুন জিনিসপত্র আনার চেষ্টা করে, নতুন নতুন জিনিসপত্র নিয়ে খেলার চেষ্টা করে, জাস্ট ওই কোম্পানিগুলোই ডিজিটাল ব্যাংকিং এর জন্য এই মুহূর্তে অ্যাপ্লাই করতেছে বলে আমি যেসব নিউজ সোর্সে দেখছি, বাংলাদেশ ব্যাংক বলে নাই, বাট এক্সটার্নাল নিউজে যেগুলো দেখা গেছে যে কারা কারা অ্যাপ্লাই করতেছে, লিস্টে আমি এই নামগুলাই দেখছি, যেই নামগুলোকে আমরা এক্সপেক্ট করি এ ধরনের কাজকর্ম করবে বলে আশা করি, তারাই করতেছে। ও আচ্ছা, আমি ভুলে যেতে পারি, আমি বলে রাখি, বাংলাদেশ ব্যাংক খুব সুন্দর একটা লাইসেন্স পোর্টাল বানাইছে, license.bb.org.bd, এবং এখানে যদি আপনি জানেন, আমি পুরোটা ঘেটে দেখছি, আমি অ্যাপ্লাই করি নাই, বাট আমি পুরোটা ঘেটে দেখছি, খুবই সুন্দর একটা লাইসেন্সিং সিস্টেম, অ্যাপ্লিকেশন করার সিস্টেম। এত সুন্দর অ্যাপ্লিকেশন করার সিস্টেম কোনো একটা প্রজেক্টের জন্য বাংলাদেশে আমি অ্যাটলিস্ট দেখি নাই। সো খুবই সুন্দর একটা অ্যাপ্লিকেশন করার সিস্টেম বানাইছে বাংলাদেশ ব্যাংক, এবং মানে এটাই এক্সপেক্টেড, কারণ অ্যাপ্লিকেশন ফি হইলো 5 লাখ টাকা, এবং এই 5 লাখ টাকা নন রিফান্ডেবল। সো আপনি যদি অ্যাপ্লাই করেন এবং বাংলাদেশ ব্যাংকের যদি মনে হয় যে আপনার কোনো একটা ঘাপলা আছে, কারণ অনেক কিন্তু ক্লজ আছে ওই চিঠির মধ্যে, আপনারা হয়তো দেখছেন যে বাংলাদেশ ব্যাংক বলছে যে 50 লাখ টাকা তো মিনিমাম আপনার থাকতে হবে এবং টোটাল 125 কোটি টাকা, বাট এই টাকা আপনার নিজের ট্যাক্সের ফাইলে দেখাইছেন এরকম টাকা হইতে হবে। এটা এমন না যে আমার বউয়ের কিছু গয়না ছিল ওগুলো বেচে আমি এখন ডিজিটাল ব্যাংক বানাবো, বা আমার অমুকের টাকা বা আমার চাচার টাকা বা হঠাৎ করে একটা জমি কোথা থেকে আমি পেয়ে বেচে দিছি, এরকম না। অলরেডি আপনার ট্যাক্স ফাইলে আছে, শুধুমাত্র ওই টাকা দিয়ে আপনি ব্যাংক খুলতে পারবেন। কালো টাকা দিয়ে বা আপনার নিজের না এরকম টাকা দিয়ে কিন্তু ব্যাংক খোলা যাবে না। সো অনেক কারণে বাংলাদেশ ব্যাংকের এই অ্যাপ্লিকেশন রিজেক্ট করার পাওয়ার থাকবে, এবং অনেক ব্যাংক অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে, এটাও আমি শিওর। এবং রিজেক্ট হলে আপনার 5 লাখ টাকা লস হবে, কারণ রিফান্ডেবল না ওই অ্যাপ্লিকেশন ফি। এবং আমি ইন্টারেস্টেড হব দেখার জন্য যে কোন কোন কোম্পানি অ্যাপ্লাই করছে এবং কোন কোন কোম্পানির অ্যাপ্লিকেশন কি কি কারণে রিজেক্ট হয়েছে, কারণ 5 লাখ টাকার একটা অ্যাপ্লিকেশন ফি রিজেক্ট করতেও তো ভয় লাগার কথা। সো এটা দেখতে বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার, বাট আমি এটা জাস্ট আপনাদের জানাই রাখলাম যে অ্যাপ্লিকেশন ফি 5 লাখ টাকা ডিজিটাল ব্যাংকিং এর জন্য। তো এখন কথা হলো এই ভিডিওর যে মূল পার্ট, যেটার জন্য মূলত এই ভিডিওটা রেকর্ড করতে বসছি, সেটা হলো বাংলাদেশের কি আদৌ একটা ডিজিটাল ব্যাংক দরকার নাকি? আপনি চিন্তা করেন, একটু আগে বলতেছিলাম বাংলাদেশে 61টা ব্যাংক আছে এই মুহূর্তে, 61টা ব্যাংকের মধ্যে অনেকেরই অনলাইন ব্যাংকিং সিস্টেম আছে, 61টা ব্যাংকের মধ্যে অনেকেরই অ্যাপ আছে এবং অ্যাপ মোটামুটি ভালোই কাজ করে। সো এত কিছুর পরেও আমাদের কি ডিজিটাল ব্যাংক বলে একটা জিনিস দরকার নাকি, যেটা পুরোপুরি ডিজিটাল ব্যাংক? এটা বোঝার জন্য আমাদের ফার্স্টে বুঝতে হবে ডিজিটাল ব্যাংক জিনিসটা কি। একদম সহজ করে যদি আমরা বোঝার চেষ্টা করি, ডিজিটাল ব্যাংক আর কিছুই না, এমন একটা ব্যাংক যে ব্যাংকটার কোনো ফিক্সড ফিজিক্যাল এন্টিটি নাই, ফিক্সড ফিজিক্যাল লোকেশন নাই, লোকেশন ইন্ডিপেন্ডেন্ট, এবং এই ব্যাংক 24/7, সো দিনে 24 ঘন্টা কাজ করতে, বছরে 365 দিন সব সময় চালু থাকতে সক্ষম। তো এই লোকেশন ইন্ডিপেন্ডেন্সি ব্যাপারটা, আমার যে ব্যাংক সাতক্ষীরায় যে বসে আছে তারও একই ব্যাংক, তারও যেই ব্রাঞ্চ আমারও সেই ব্রাঞ্চ, কারণ এই ব্যাংকের আসলে কোনো ব্রাঞ্চই নাই, পুরোটাই ক্লাউডে, পুরোটাই ডিজিটাল, পুরোটাই অনলাইন। এই যে লোকেশন ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারটা, এই ব্যাপারটাই আমার মতে ডিজিটাল ব্যাংকিং এর জন্য একটা কি ফ্যাক্টর। ডিজিটাল ব্যাংক ব্যাপারটাকে এটা না দেখায়, জিনিসটা একটু এক্সপেরিয়েন্সিয়াল, এটা থিওরি দিয়ে বোঝানো একটু কঠিন যে ডিজিটাল ব্যাংক জিনিসটা কি, বাট খুব ক্লোজ রিলেটিভ যদি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি, অনেকটা আপনি ধরতে পারেন যে জিনিসটা অনেকটা বিকাশ, অনেকটা পেপ্যাল, বাট দুইটারই অনেক অ্যাডভান্সড একটা ভার্সন। কারণ আজকে যখন আপনি বিকাশ ব্যবহার করতেছেন, বিকাশ তো ব্যাংক না, তাই না? বিকাশ একটা এমএফএস। সো এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেগুলা এমএফএস, এগুলা কিন্তু অনেক ধরনের লিমিটেশন থাকে। এগুলা আপনার দৈনিক ট্রানজ্যাকশনের লিমিট করা থাকে, দৈনিক কত টাকা পাঠাইতে পারবেন বা কত টাকা রিসিভ করতে পারবেন এটার লিমিট থাকে। এই বিকাশের ভিতর থেকে আপনি হঠাৎ করে লোন চাইতে পারেন না, বিকাশের ভিতরে আপনি হঠাৎ করে ডিপিএস বা ফিক্সড ডিপোজিট খুলতে পারেন না। কোনো ধরনের ব্যাংকিং এর যে ট্র্যাডিশনাল ব্যাংকিং এর যা যা বেনিফিট, ট্র্যাডিশনাল ব্যাংকিং দিয়ে যা যা করা সম্ভব, তার কোনো কিছুই আপনি বিকাশ বা কোনো এমএফএস দিয়ে করতে পারেন না, বা ইন দ্যাট সেন্স পেপাল দিয়েও আপনি আসলে করতে পারেন না, কারণ পেপাল আসলে ব্যাংক না। যখন একটা ডিজিটাল ব্যাংক আসে, তখন এই সব প্রবলেমগুলো একবারে সলভ হয়ে যায়। ওই মাগুরার যে লোকটা বসে আছে, সেও একটা 1 সেকেন্ডের মধ্যে ব্যাংক স্টেটমেন্ট জোগাড় করে ফেলতে পারবে তার ডিজিটাল ব্যাংকের ভিতরে, যেটা আগে পসিবল ছিল না। সেই মাগুরার ওই লোকটা
সেটাও একটা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, তার জন্য ঢাকা আসতে হবে না বা তার ব্রাঞ্চেও যাইতে হবে না, কারণ পুরো জিনিসটাই হয়ে যাচ্ছে ডিজিটাল। এরকম অনেক বেনিফিট একটা ডিজিটাল ব্যাংকিং সিস্টেম নিয়ে আসে, যেটা ট্র্যাডিশনাল ব্যাংকিং সিস্টেম আসলে যতই অ্যাপ থাক, যতই অনলাইন ট্রানজাকশন থাক, যতই অনলাইন ব্যাংকিং থাক, অফার করতে পারে না, কারণ এই ডিজিটাল ব্যাংকিং এর সেগমেন্টটা, এই ইন্ডাস্ট্রিটাই আসলে আলাদা। ট্র্যাডিশনাল ব্যাংকিং যেরকম ফাইন্যান্স ফার্স্ট, ডিজিটাল ব্যাংকিং হলো টেক ফার্স্ট, ফাইন্যান্স সেকেন্ড। এবং ইন্টারন্যাশনালি আমার নিজের মোবাইলের ভিতরেই রেভলিউট আছে, আমি প্রত্যেক দিন ইউজ করি। ট্রানজাকশন সহজ, ট্র্যাক করা সহজ, অপারেট করা সহজ, গুগল পে বা অ্যাপল পের সাথে ইন্টিগ্রেশন সহজ, সব মিলে পুরো আলাদা একটা দুনিয়া, যেটা আমার ধারণা বেশিরভাগ মানুষের অবশ্যই পছন্দ হবে বাংলাদেশে। আরো দুইটা ব্যাপার আছে, যে দুইটা ব্যাপারের কারণে ডিজিটাল ব্যাংক নিয়ে, ডিজিটাল ব্যাংকের অ্যাপ্লিকেশন যারা করতেছে বিকাশ টাইপ কোম্পানি, তারা অনেক এক্সাইটেড। প্রথম কারণটা হলো, যেহেতু পুরো জিনিস ডিজিটালি করা হয়, সো কস্ট অনেক কমে আসে। ট্র্যাডিশনাল ব্যাংকিং এর যে ব্যাগেজ কস্ট বা ব্যুরোক্রেসি, এই ধরনের ঝামেলা টামেলা ডিলে, ওগুলো পুরাটা কমে আসতেছে, প্লাস খরচও কমে আসতেছে প্রত্যেকটা সার্ভিস দেওয়ার, যেহেতু প্রত্যেকটা সার্ভিস আপনি দিতে পারছেন ডিজিটালি। এই দুইটা কারণে এই ধরনের মানুষরা যারা অ্যাপ্লাই করছে ব্যাংকিং লাইসেন্সের জন্য, তারা অনেক এক্সাইটেড, বিকজ তারা অনেক ধরনের ইনোভেটিভ জিনিসপত্র দেখানোর সুযোগ পাবে, যেটা ট্র্যাডিশনাল ব্যাংকিং সিস্টেমে দেখানো সম্ভব হয় না। আমি যে কারণে এক্সাইটেড, বা সাধারণ মানুষ যে কারণে এক্সাইটেড হবে বলে, বা সাধারণ মানুষের যে বিগেস্ট বেনিফিট হবে আমার মনে হয়, সেটা হইলো গিয়ে টাইম কমে যাওয়া। সো কোনো কিছু করতে আপনার আর ওই রকম সময় লাগবে না। আমি আপনাকে টাকা পাঠাবো, আমার ডিজিটাল ব্যাংক থেকে আপনার ডিজিটাল ব্যাংকে যেতে 1 সেকেন্ডও লাগার কথা না। আমার একটা ব্যাংক স্টেটমেন্ট দরকার, আমার নিজের বা আপনার, ওটা ডাউনলোড করতে 1 সেকেন্ডের বেশি লাগার কথা না। অ্যাপে আমি যে কোনো সময় লগ ইন করতে পারতেছি। ওই যে এক্সট্রা বেনিফিটগুলো, যে বেনিফিটগুলো আমার সময় বাঁচাবে, ওইটা আমার ধারণা ডিজিটাল ব্যাংকিং এর মেইন রেভলিউশন হবে বাংলাদেশের মার্কেটের জন্য। ভিডিও শুরুতে আমি যেটা আপনাদের বলতেছিলাম, ইন্ডিয়া এবং পাকিস্তান দুই জায়গায় ডিজিটাল ব্যাংকিং আছে। পাকিস্তানে মোটামুটি পারফরমেন্স, বাট ইন্ডিয়া ভয়ঙ্কর ভাবে সফল। ইন্ডিয়া অলরেডি 6টা না 7টা ডিজিটাল ব্যাংক হয়ে গেছে। ইন্টারন্যাশনালি তো সফলই, ইন্টারন্যাশনালি এই যে আমি বললাম আমার মোবাইলের ভিতরে আমি রেভলিউট ইউজ করতেছি এখন, ইন্টারন্যাশনালি তো সফলই, ইন্ডিয়াও সফল। সো আমরা ধরে নিতে পারি, আমরা এক্সপেক্ট করতে পারি বাংলাদেশেও যখন ডিজিটাল ব্যাংকিং আসবে, বাংলাদেশেও এই জিনিস সফলই হইতে যাচ্ছে। সো হ্যাঁ, আমি যদি লং অ্যান্সার শর্ট করার চেষ্টা করি, বাংলাদেশের আসলে ডিজিটাল ব্যাংকিং দরকার ছিল। কেমন হবে ডিজিটাল ব্যাংকিং, এটা আসলে ডিজিটাল ব্যাংকিং এর জন্য যারা অ্যাপ্লাই করছে, বিকাশ বা অন্য যত কোম্পানি আছে, তাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার পরে তারা যখন ব্যাংকিং সিস্টেমটা লঞ্চ করবে, তখনই আমরা বুঝতে পারবো যে সার্ভিসটা আদৌ আমরা কেমন পাচ্ছি। 1-2 মাস কিছু জিনিস, আমি যেটা আপনার একটু বলতেছিলাম, কিছু জিনিস এক্সপেরিয়েন্সিয়াল, টেস্ট না করে আসলে বোঝা খুব কঠিন যে জিনিসটা কেমন হচ্ছে, বাট পিছন থেকে মনে হচ্ছে, দূরের থেকে মনে হচ্ছে খুব ভালো কিছুই হতে যাচ্ছে। এবং আমি ডেফিনেটলি আশাবাদী, এবং আমি আসলেই চাই যে বিকাশ ডিজিটাল ব্যাংক পিএলসি ওরা যে অ্যাপ্লিকেশন করছে, অ্যাপ্লিকেশন সাকসেসফুল হোক। একের অধিক যত কোম্পানি হবে তত আসলে ভালো কনজিউমারদের জন্য। বিকাশের কথা স্পেশালি বলছি, কারণ ওরা সব কম্পিটিটরদের থেকে অনেক অনেক এগিয়ে আছে। ওদের অ্যাপ বলেন, ওদের স্টেবিলিটি বলেন, বা ওদের কাস্টমার সাপোর্ট বলেন, সবই অন্যান্যদের থেকে ভালো। এবং এটা বলাই যায় যে বিকাশ বর্তমানে বাংলাদেশের এমএফএস ইন্ডাস্ট্রির একজন লিডার। ওরা যেহেতু একবার 7 কোটি মানুষকে ফাইন্যান্সিয়াল আমব্রেলাতে নিয়ে আসতে পেরেছে, যেটা কিনা একদম ভেরিফাইড 7 কোটি ইউজার, ধরেই নেওয়া যায় যে ডিজিটাল ব্যাংক দিয়ে সেম জিনিস ওরা আবার করতে পারবে। আর ডিজিটাল ব্যাংকিং এর জন্য একটা ভালো টেকনোলজি ব্যাকআপ থাকা কিন্তু অনেক বেশি জরুরি দরকার, যেটা বাকি কোম্পানিগুলোর থেকে বিকাশকে অনেকাংশেই এগিয়ে রাখবে বলে আমার মনে হয়। আমি চাই ওদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল এবং ওরা খুব তাড়াতাড়ি ওদের ব্যাংক লঞ্চ করুক। আমি দেখতে চাই ওই ব্যাংকগুলো কেমন হয়, আমি ওই সব ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাই, এবং আমি চাই আপনারাও অ্যাকাউন্ট খুলবেন এবং এক্সপিরিয়েন্স করার চেষ্টা করবেন যে ডিজিটাল ব্যাংকিং এ আমাদের পদচারণা কেমন হয়। কেউ যখন জিজ্ঞেস করে যে ডিজিটাল ব্যাংক আদৌ দরকার নাকি, ট্র্যাডিশনাল ব্যাংক তো আছেই, আরো এত এত সমস্যা আছে, ডিজিটাল ব্যাংকের কি দরকার, নর্মাল ব্যাংকিংই তো হয়ে যায়, এই প্রশ্নটা না অনেকটা আমার কাছে ওই প্রশ্নটার মতো লাগে যে যখন আমাদের 3G ইন্টারনেট ছিল, আপনাদের মনে আছে, বা 2G ইন্টারনেট ছিল, তখন যখন 4G আসতেছে, তখন বা ওয়াইফাই এনাবলড হচ্ছে সব জায়গায়, তখন অনেকেই বলতো যে 4G দরকার কি, 2G দিয়েই তো হয়, দেখো আমার মোবাইলে ইন্টারনেট আছে, কোনো সমস্যা তো হয় না, আমরা 2G দিয়ে কাজ চালায় নিতে পারি। যখন 4G আসলো, যখন ওয়াইফাই এনাবল হইলো প্রত্যেকটা বাসায় বাসায়, যখন স্পিডি ইন্টারনেট আসলো, শুধুমাত্র তখনই আমরা বুঝতে পারলাম যে ইন্টারনেট সবকিছু কিভাবে বদলায় ফেললো। ডেটা কনজাম্পশনের রেট যে ভয়ঙ্কর ভাবে বাড়লো, প্রত্যেক 8টা ইন্টারনেট আমরা জানি একটা জবের সৃষ্টি হয়, প্রত্যেক 8টা ইন্টারনেট কানেকশনের জন্য একটা নতুন চাকরির সৃষ্টি হয়। তো এই জিনিসটা যদি না হইতো, এটা বোঝানো সম্ভব ছিল না। যে আমাকে বলতেছিল 10 বছর আগে যে ভাই আমার তো 2G আছেই, আমার আপনার ওয়াইফাই বাসায় দরকার নেই, ওয়াইফাই তার আমি বারান্দা দিয়ে টানবো কেন, আমার দরকার নেই, 2Gতে আমার কাজ চলে যাচ্ছে, তাকে আমি বোঝাইতে পারতাম না কোনোদিন বলে যে ভাই এই কারণগুলাই আপনার 4G দরকার, বা এই কারণগুলাই আপনার একটা 10 গিগাবাইটের ইন্টারনেট দরকার। এই জিনিসটা এক্সপিরিয়েন্স করে বোঝাইতে হয়। ডিজিটাল ব্যাংকিং এর ব্যাপারটা এক্স্যাক্টলি সেম। এবং আমি আপনাদের বলতেছি, ডিজিটাল ব্যাংকিং যদি বাংলাদেশে সাকসেসফুলি লঞ্চ করে, এই বিকাশ টাইপ কোম্পানি যদি সাকসেসফুলি তাদের লাইসেন্স পায়, তারপর তারা যখন তাদের প্রোডাক্টাইজ সার্ভিস লঞ্চ করবে, তারা যখন তাদের ব্যাংক লঞ্চ করবে, ওই ব্যাংক, ওই অ্যাপ বা ওই সার্ভিস সোনালী ব্যাংকের ট্র্যাডিশনাল সার্ভিসকেও ইমপ্রুভ করতে হেল্প করবে। কম্পিটিশন যত বাড়ে ক্যাপিটালিস্টিক ইকোনমিতে সবসময় ভালোই হয় এটা সবার জন্য, সব কনজিউমারের জন্য। সো বিকাশের ব্যাংক যখন হবে, ওই বিকাশের ব্যাংক যখন সোনালী ব্যাংকের একটা কম্পিটিটর হবে, সেই
কম্পিটিটিভ অ্যাটমসফিয়ারটা সোনালী ব্যাংককেও তাদের সার্ভিস, সোনালী ব্যাংক আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, বাট আপনি র্যান্ডম একটা ব্যাংক ওখানে বসান, ওই ব্যাংকটাকেও তাদের সার্ভিস ভালো করতে হেল্প করবে, বিকজ নতুন অ্যাডভান্সড একটা টেক এনাবল্ড প্ল্যাটফর্ম, টেক এনাবল্ড একটা প্লেয়ার মার্কেটে আসছে। সো আমি খুবই এক্সাইটেড ডিজিটাল ব্যাংকিং নিয়ে কি হয় দেখার জন্য। আই হোপ আপনারাও এক্সাইটেড, এবং আমি আপনাদের সব বলে দিছি ডিজিটাল ব্যাংকিং এর অ্যাপ্লাই করতে কি লাগে। সো আপনাদের কারো যদি আগ্রহ থাকে আপনারা একটা ডিজিটাল ব্যাংকিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। এই ভিডিওটা যখন পাবলিশ হবে তারপরেও আরো কিছুদিন সম্ভবত অ্যাপ্লাই করা যাবে, তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার কথা হবে পর কোনো একটা ভিডিওতে। টাটা।